আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বছর 7-8 আগে একটি ঘোষণা দিয়েছিলেন ক্যাবিনেটে আমাদের সকলের জন্য, যে পর্যায়ক্রমে আমি সকল জেলায় মেডিকেল কলেজ করব, পর্যায়ক্রমে সকল জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করব, পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এটা একটা ম্যাজিক আমি বলবো। আমরা আগে দুনিয়াতে হাঁটতাম লজ্জায় মাথা নুয়ে করে, এখন মাথা নুয়ে চলতে হয় না, আমরা মাথা উঁচু করে গর্বের সঙ্গে চলি। কিন্তু গর্ব মানে অহংকার নয়, অহংকার আমাদের মধ্যে নেই। সারা দুনিয়ায় টালমাটাল চলছে, আমাদেরকে এফেক্ট করেছে। ভয় পাবেন না, ভয়ের কোনো ব্যাপার নয়, ভয়ের কোনো ব্যাপার মোটেও নয়। ডিসি মহোদয়, আপনি আমাকে একটা রিপোর্ট দিবেন এবং সেটা নিয়ে আমি তখন পরবর্তী পদক্ষেপগুলো আমি নেব। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মন্ত্রীবাজার সদর উপজেলা চেয়ারম্যান, প্রেসিডেন্ট অফ দি চেম্বার অফ কমার্স মন্ত্রীবাজার ইন্ডাস্ট্রি, জননেতা মোহাম্মদ কামাল। ধন্যবাদ। আজকের এই মহতীয় অনুষ্ঠান, আজকের এই মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে যে দাবি নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আজকে যে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন আমাদের জেলা বিএনপি জেলা প্রশাসক। প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের সিলেটের গর্ব। আমরা সবসময় যাকে নিয়ে অনেক সময় ওনার বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো আমি দেখে থাকি, উনি যখন সিলেটের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেন তখন আসলে আমার ভালো লাগে যে আমরা সিলেটের রিপ্রেজেন্ট করছেন। উনি আমেরিকাতে গিয়েছিলেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সাথে, সেখানে এক সাংবাদিক পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, উনি সিলেটি ভাষায় বলছিলেন, ভালো আছে, এর দেশ এগিয়ে যাচ্ছে। আসলে আমরা সবকিছুর পরে আমরা যে সিলেটের মানুষ, আমাদের ভয়েস, আমাদের কথাবার্তা, আমাদের অ্যাক্টিভিটি গুলো আমাদেরকে খুবই আকর্ষিত করে থাকে। যাক, আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। সময় যেহেতু কম, আমি শুধু বলবো যে মেডিকেল কলেজের দাবি আসলে সারা দেশের মৌলভীবাজারের মানুষ যেখানেই বসবাস করছেন সকালে আসলে একটি মৌলিক দাবি যে আমাদের এখানে একটি মেডিকেল কলেজ হবে। তবে আমাদের সেই সরকারি উন্নয়নের অগ্রযাত্রার পাশাপাশি আমি শুধু বলতে চাই যে মাননীয় মন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের এমপি মহোদয় আছেন, সকলেই কিন্তু এই বাস্তবায়নের জন্য সকলে মিলে কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন আজকে দীর্ঘ 5 বছর যাবৎ বাংলাদেশ বিভিন্ন নানাভাবে করোনা সংকট, বিশ্বায়নের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যুদ্ধ, আর্থিক পরিস্থিতি সবকিছু বিবেচনায় রেখে সরকারি অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। তারপরেও আমরা বলবো যে মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু পরিকল্পনা মিনিস্ট্রির দায়িত্ব উনি আছেন, উনি আসলে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আশা করি আমরা ভবিষ্যতে তিনি অর্থমন্ত্রীও হবেন, সেই প্রত্যাশা আমরা রাখি। তো আমরা সকলের প্রত্যাশা হলো যে মৌলভীবাজারবাসীর যে মেডিকেল কলেজটি বা পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটি বাস্তবায়নের জন্য বা অন্যান্য দাবি দাবা যেগুলো আছে সব দাবি দাবার সাথে আমরা সকলে একমত হয়ে কাজ করছি। মাননীয় মন্ত্রী, আমাদের এমপি সহ সকলে মিলে আমরা প্রধানমন্ত্রীকে এই জিনিসটা বোঝাতে সক্ষম হব যে আমাদের মৌলভীবাজারে সময়ের দাবি আমাদের মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় দিতে হবে। সকলকে ধন্যবাদ জানাই। সিলেট বিভাগে যথেষ্ট উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ মেডিকেল কলেজ হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, কেন মৌলভীবাজার হবে না? তো আজকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না। আপনার মাধ্যমে আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের এমপি মহোদয়বৃন্দ মিলে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, আমি বারবার চিৎকার করে বলি, লন্ডন এবং বিভিন্ন দেশে বিভিন্ন প্রোগ্রামে যখন আমি যাই এবং টেলিকনফারেন্সে অংশগ্রহণ করি, আমি চিৎকার করে বলি, এখনও বলছি, যে আপনারা যদি রিপ্রেজেন্টেটিভ গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দাবি তুলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমন দাবি নিয়ে কোনো এলাকা গিয়েছে কেউ খালি হাতে ফিরেছে এমন কোনো নজির নেই। এবং আমি এখনও বলছি, আপনারা গিয়ে বসে বলেন, তাহলে এই দাবি নিশ্চয়ই বাস্তবায়ন হবে। এখন বক্তব্য রাখবেন মৌলভীবাজার পৌরসভার জননন্দিত মেয়র এবং যিনি আজকে অনুষ্ঠান করতে আমাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন এবং আজ সকাল পর্যন্ত আমাকে সবসময় আমাকে সাহায্য করেছেন এবং আমাদের সবার প্রিয় এবং আমার একসাথে আমরা রাজনীতি করেছি,
কামাল ভাই, ফজলু ভাই সাথে একসাথে আমরা রাজপথে স্লোগানে মুখরিত করে তুলেছিলাম। যদিও প্রবাসে গেছি, কিন্তু আমাদের হৃদয়, আমাদের মন এখনো দেশের জন্য, মৌলভীবাজারের জন্য কাঁদে, যার জন্য বারবার যতবার যেখানে যাই মৌলভীবাজারের জন্য, মৌলভীবাজার দাবির জন্য আমরা কথা বলি। আশা করি এই ব্যাপারে আজকে আমরা একটি আশ্বাস পাবো। এখন বক্তব্য রাখবেন জনাব ফজলুর রহমান, মেয়র অফ মৌলভীবাজার পৌরসভা। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। মকিস মনসুর সাহেব যে বিষয় নিয়ে আজকের এই সভা আয়োজন করেছে, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়, এটা সবারই প্রাণের দাবি। আমরা সেটি বাস্তবায়নের জন্য সবাই মিলে কাজ করছি। মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদেরকে বিভিন্নভাবে মৌলভীবাজারের উন্নয়নমূলক কাজে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তার প্রতি মৌলভীবাজারবাসী সবসময় কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে রেখেছে। মৌলভীবাজারে মনু নদীর প্রজেক্টে 1000 কোটি টাকার প্রজেক্ট আজ থেকে কয়েক বছর আগে পাস হয়েছিল এবং সেটি প্রায় 650 কোটি টাকার উপরে টেন্ডার হয়েছে এবং বর্তমানে কাজ চলছে। 125 থেকে 30 কোটি টাকার কন্ট্রাক্টর পেমেন্ট করা হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। এই প্রজেক্টটি শরীফপুর থেকে মনুরমুখ পর্যন্ত বিস্তৃত। দীর্ঘ মনু নদীর উৎপত্তিস্থল কৈলাসহর, ইন্ডিয়ান বর্ডারের থেকে বাংলাদেশের অংশ থেকে শুরু করে একবারে মনু নদীর শেষ হচ্ছে গিয়ে মনুরমুখ কুশিয়ারার সাথে মিলিত হয়েছে। সেই জায়গা পর্যন্তই নদীর উভয় পারে টেন্ডার হয়েছে। বলিরবাগ, বালিমান্দি এই এলাকায় ব্লকের কাজ হয়েছে। এগুলা চাইলেই দেখা যাবে। শরীফপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মনু নদীর প্রজেক্টের কাজ চলছে এবং 125 থেকে 30 কোটি টাকার পেমেন্ট হয়েছে। 200 কোটি টাকার উপরে একোয়ারে রয়েছে। শহর অংশ এবং তারাপাশা বাজার সহ বিভিন্ন বাজার অংশে একোয়ারের জন্য 200 কোটি টাকার উপরে একোয়ারে রয়েছে। সেই টাকা একোয়ারের জন্য ভূমি মন্ত্রণালয়ে একোয়ারের জায়গা সিলেকশন করে ভূমি মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন আসলে সেই একোয়ারের প্রক্রিয়াও শুরু হবে। যাই হোক, আমরা চাই মৌলভীবাজারে একটি বিশ্ববিদ্যালয় হোক। সবাই পাবলিক বিশ্ববিদ্যালয় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ আছে। মৌলভীবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ হোক, সেটা মৌলভীবাজারবাসীর প্রাণের দাবি। সেই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি। আর আরেকটি দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে বিভিন্নভাবে দেশে বিদেশে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আপনার সাথে বিভিন্নভাবে তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। আপনার সাথে গতকালকেও লন্ডন থেকে অনেকেই আলাপ করেছে। আপনার সাবিয়ার এখানে একটি ব্রিজ, সেই ব্রিজটি হচ্ছে হাঁটার জন্য, নদী হেঁটে পার হবে, গাড়ি করে যাওয়ার জন্য নয়, নদী হেঁটে পার হবে। বলিরবাগ সাবিয়া খেওয়াঘাট যেটি আছে পশ্চিম বাজারে, সেই খেওয়াঘাটে 6 ফুটের জন্য একটি 6 থেকে 7 ফুট একটি ফুটব্রিজ হাঁটার জন্য, একটি দৃষ্টিনন্দন হাঁটার জন্য একটি ব্রিজ। সেটি বরিশালে অনেকভাবে হয়েছে। বরিশালে অনেকগুলো এই ধরনের ব্রিজ হয়েছে। এই ব্রিজটি করতে 2.5 থেকে 3 কোটি টাকা লাগবে। 2.5 থেকে 3 কোটি টাকা লাগবে। সেটির ব্যবস্থা আপনি করে দিলে মৌলভীবাজারবাসী নদীর এই পারের সাথে আরেকটু সংযোগ বাড়া হবে। কারণ সাবিয়া, বলিরবাগ এদের ব্যবসা প্রতিষ্ঠান, পশ্চিম বাজারের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সেই বলিরবাগ এবং সাবিয়ার, সেই অঞ্চলের মানুষ এদিকে যোগাযোগ করতে পারবে। এই হাঁটার ব্রিজটুকু যদি করে দেন তাহলে সবচেয়ে উপকৃত হবে। এখানে জায়গা অলরেডি আছে, রাস্তাও আছে, সবকিছু আছে, দুনো পারেই রাস্তা আছে। শুধু নদীর মাঝে একটি 6 ফুটের ব্রিজ করে দিলেই চলবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আজকে অনেকগুলো আপনারও অনুষ্ঠান রয়েছে, আমাদের অনেকগুলা অনুষ্ঠান রয়েছে, তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। এখন বক্তব্য রাখবেন মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আমাদের সবার প্রিয়জন মাননীয় প্রধান অতিথি, আমাদের এমপি বৃন্দ, শ্রদ্ধা এমপি বৃন্দ এবং শ্রদ্ধাভাজন আদার্স বিশেষ অতিথিবৃন্দ এবং
উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমরা মূল কথাগুলো শুনবো আমাদের সবার প্রিয় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে। আসলে আমরা এখানে যারা বিভিন্ন সরকারি কম্পোনেন্টে কাজ করি, আমাদের মূল কাজগুলো তো আমাদের একটা এরিয়ার মধ্যেই থাকে। তারপরও আমরা যেহেতু আমার এখানে 2.5 বছর প্রায় হতে চললো, দীর্ঘদিন। তো আমি এখানে কাজ করতে গিয়ে কিন্তু মানুষের যে পালস, মানুষের ভালোবাসার সাথে মানুষের কিছু অভিব্যক্তি, মানুষের কিছু পালস কিন্তু আমরা বুঝতে পারি। তো তারা কি চাচ্ছে, তাহলে মৌলভীবাজারের প্রাণের দাবিগুলো কি, সেগুলো কিন্তু ইতিমধ্যে আপনাদের যে নেতৃবৃন্দ কয়েকজন বলে ফেলেছেন। তো আমার সেন্সে কিছু বিষয় কাজ করে। আর আমি যেহেতু এখানে মাননীয় পরিকল্পনা মন্ত্রী স্যারকে পেয়েছি, আমি স্যারকে একটা কথা বলতে চাই যে স্যার, আমাদের কিন্তু পুরো দেশের জন্য যেটা প্রযোজ্য, যে নিরাপত্তা সেবা খাতে ব্যয় কিন্তু কোনো ব্যয় নয়, এটা কিন্তু একটি বিনিয়োগ। তো স্যার, আপনি পরবর্তী বাজেট তৈরি করার সময় যদি এই বিষয়টি একটু খেয়াল রাখেন স্যার, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়। কারণ আমরা কোভিড পরবর্তী এবং ইউক্রেন যুদ্ধ পরবর্তী যে বিশ্ব ব্যবস্থার অধীনে আমরা যে অর্থনীতিতে আছি, সেখানে যেহেতু আমরা একটু কস্ট কাটিং আছি স্যার, আমাদের কিন্তু বাংলাদেশ পুলিশ তীব্রভাবে এই বাজেট তৈরিতে কিন্তু এই সমস্যাটি ফেস করছে। বিশেষ করে আমাদের যে ফুয়েল ক্রাইসিস, ফলে কিন্তু আমরা মাঠ পর্যায়ে সেভাবে পেট্রোলিংটা আমাদের কমে আসছে, ফলে কিন্তু স্যার নিরাপত্তা কিছুটা বিঘ্নিত। এবং সামনে আমাদের ইলেকশন কেন্দ্রিক যে চ্যালেঞ্জেস আছে স্যার, দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা হবে, সেটাকে স্যার যথাযথভাবে ফেস করার জন্য বাংলাদেশ পুলিশ এবং মৌলভীবাজার জেলা পুলিশ পূর্ণ মাত্রায় সচেতন আছে, আমরা রেডি আছি। তো স্যার এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই দিকটা একটু দেখা দরকার স্যার। আর আমি খুব সংক্ষেপেই শেষ করছি স্যার। আমাদের মৌলভীবাজারের যে কয়েকটি বিষয় আমার ক্ষুদ্র সেন্সে কাজ করে, এখানে স্যার মাইক্রো ক্রেডিটের আওতাটা খুব বৃদ্ধি করা দরকার। এখানে কিন্তু স্যার স্মল অ্যান্ড মিডিয়াম যে এন্টারপ্রিনিয়র, সেটা কিন্তু স্যার তৈরি হচ্ছে না। তো এখানে যদি আমাদের PKSF এর আওতায় স্যার আমাদের বিশেষ করে কমলগঞ্জ এবং লোয়ার শ্রীমঙ্গল, যেটা হচ্ছে স্যার মির্জাপুর এবং সিন্দুরখান, ওই এলাকাগুলোতে এখনো প্রচুর গরিব মানুষ আছে। ওখানে কিন্তু স্যার আমাদের মাইক্রো ক্রেডিটের প্রচুর কাজ করার বিষয় আছে স্যার। আমাদের বিসিক আছে মাত্র একটি, আমার মনে হয় এই জেলায় স্যার আপনি চাইলে আরো কিন্তু 2-1টা বিসিক তৈরি করা সম্ভব। আমাদের স্যার চায়ের যে অকশন সেন্টারগুলো আছে, দীর্ঘদিন যাবতীয় দেখা যাচ্ছে স্যার একটা সিন্ডিকেট কিন্তু এই অকশন সেন্টারগুলো চট্টগ্রাম কেন্দ্রিক করে রেখেছে। উৎপাদন হচ্ছে আমাদের এখানে বাংলাদেশের ম্যাক্সিমাম, অকশন হচ্ছে ওখানে মূল্য নির্ধারিত হচ্ছে এবং বেনিফিশিয়ারি কিন্তু তারা। এবং দীর্ঘদিন কিন্তু স্যার কয়েকটি গ্রুপ এই যে অকশন করতে যে চায়ের মূল্যটাকে কিন্তু তারা একটি জায়গায় স্থগিত করে রেখেছে। ফলে কিন্তু স্যার এই যে চা শিল্প, এর কিন্তু এক্সপ্যানশন বা জাতীয় অর্থনীতিতে এটার যে অংশগ্রহণটা তুলনামূলকভাবে আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলে কিন্তু স্যার আমাদের চা শ্রমিকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সর্বশেষ 1 বছর পূর্বে যে 170 টাকা নির্ধারিত হয়েছিল স্যার, আমার মনে হয় যে খুব বেশি দিন কিন্তু আর এই আমাদের চা শ্রমিকদেরকে স্যার এই বিষয়টিকে কিন্তু আসলে কনসেন্ট্রেট করা বা তাদের ওখানেই সন্তুষ্ট রাখা নাও যেতে পারে। এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। আমাদের স্যার বড়লেখার সূচনাগুলো যে আগর শিল্প আছে, এই শিল্পটা কিন্তু খুবই সম্ভাবনাময়, এখানে প্রফিট মার্জিন কিন্তু বেশ ভালো। তো আমার মনে হয় স্যার এই আগর শিল্পটাকে আমাদের কিন্তু পুরো মৌলভীবাজার বিষয়ে আরো এক্সপ্যান্ড করার অনেক সুযোগ আছে এবং এখান থেকে কিন্তু বেশ ভালো বৈদেশিক মুদ্রা অর্জিত হতে পারে। আর আমার সর্বশেষ কথা হলো স্যার, আমাদের গভীর রাতে আমাদের ঘুম ভেঙে যায়, আবার সকালেও ঘুম ভেঙে যায় ফোন পেয়ে বিদেশ থেকে যে SP মহোদয় আমার বাড়ি দখল করে ফেলছে, আমার বাউন্ডারি ভেঙে ফেলছে, আমার নিজের যা গাছ কেটে নিয়ে যাচ্ছে। বলে কারা? প্রতিবেশীকে চাচাতো ভাই, বাপন ভাই। তো স্যার আমি যখন এই ফোনগুলো পাই আমি তো অসহায় বোধ করি, কারণ এই ক্ষেত্রে স্যার পুলিশের কিন্তু এই জমি জমার বিষয়ে আমাদের সরাসরি হস্তক্ষেপ করার আমাদের যে আইনি ক্ষমতাটা, সেটা কিন্তু অপ্রতুল। তো আমি তাকে বোঝাতে পারি না। তো আমি স্যার জননিরাপত্তা সচিব স্যার এসেছিলেন, আমাদের মাননীয় DC মহোদয় সে অনুষ্ঠানে ছিলেন, আমাদের সিলেট বিভাগীয় কমিশনার অফিসে। সেখানে স্যার আমি একটা প্রস্তাব রেখেছিলাম যে স্যার আমরা যদি জেলা পর্যায়ে একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা একটা ওয়ান স্টপ ক্রাইসিস টিম চালু করতে পারি, এই ধরনের যে ল্যান্ড লিটিগেশন আছে সেগুলোর জন্য আমরা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের জন্য একটা ক্রাইসিস রেসপন্স টিম যদি করি, সেখানে জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, আমাদের জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিসের একজন প্রতিনিধি এবং একজন সংশ্লিষ্ট রাজনীতিবিদ, এলাকার যিনি গণমান্য গ্রহণযোগ্য, এই 4 জন মিলে যদি আমরা একটা
তাৎক্ষণিক একটা স্ট্যান্ডিং বা ফোকাল পয়েন্ট আকারে কিছু একটা করতে পারি। আমি এটা নাম দিতে চাই স্যার ওয়ান স্টপ ক্রাইসিস টিম টু হেল্প দ্য এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি রিগার্ডিং ল্যান্ড লিটিগেশন। এটা একদম সার্বক্ষণিক এই কমিটিটা থাকবে এবং উনি যদি বিদেশ থেকে একটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ্লিকেশনও পাঠিয়ে দেন, আমরা যাতে তাৎক্ষণিকভাবে একটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের জন্য কিছু একটা তাদেরকে করতে পারি এবং আমাদের জেলা পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যাতে তাৎক্ষণিকভাবে একটা রেসপন্স করার সুযোগ পায়, তাহলে স্যার এই যে বিপুল সংখ্যক যে রেমিটেন্স যোদ্ধা যারা বাইরে থেকে আমাদের অর্থনীতিতে বিপুল ভূমিকা রাখছেন, তারা যে দেশের বাইরে অনিরাপদ, তারা দেশের যে তাদের জমি জমা নিয়ে যে চিন্তিত এবং তারা এই চিন্তার কারণে তারা আমাদের এই দেশে ইনভেস্টমেন্ট পর্যন্ত করতে চাচ্ছেন না। তো এই বিষয়টা থেকে উত্তরণ হতে পারলে আমাদের এই অঞ্চলে কিন্তু স্যার প্রচুর বিদেশি সরাসরি বিনিয়োগ হবে, আমাদের কর্ম দক্ষতা বৃদ্ধি পাবে, এই অঞ্চলে স্যার মানি ফ্লো বৃদ্ধি পাবে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেটা আমাদের জেলার জন্য খুবই প্রয়োজন। আপনাকে অশেষ ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আলহাজ মিসবাহুর রহমান মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। আজকে আমাদের এখানে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছে। দেশের উন্নয়নের পরিকল্পনা যিনি করেন সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মেডিকেলের দাবি আমাদের প্রাণের দাবি। আমরা এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে আমরা দেখা করেছি, এর আগের মন্ত্রীর সাথে আমরা দেখা করেছি, জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা দেখা করেছি। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে 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 মেডিকেলগুলো ঘোষণা হয়েছে এগুলোর কাজ এখনো শেষ করতে পারে নাই, এগুলোর কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনাদের মৌলভীবাজারের মেডিকেল কলেজ হবে। উনি আমাদেরকে কথা দিয়েছেন। আমরা আমাদের লেভেল থেকে আমাদের এমপি মহোদয়, আমরা যে যে উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, আমাদের পার্টি লেভেল থেকে এই কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আমাদেরকে কথা বলার আগে এবং পরে আমাদের ভাবতে হবে। আমাদের দেশটা অত্যন্ত গরিব একটি দেশ। আমরা আমাদের এই দেশের রিসোর্স থেকেই আমাদেরকে আজকে কাজ করতে হচ্ছে। আপনারা যেভাবে দাবি করছেন এর চেয়ে বেশি দাবি আমরা করছি। আমরা চাই মৌলভীবাজারে মেডিকেল কলেজ হোক। আজকে মাননীয় মন্ত্রী এখানে এসেছেন, উনি তো পরিকল্পনা মন্ত্রী। আমরা চাই মৌলভীবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হোক। আমাদের এখানে জায়গাও আছে, জায়গা অধিগ্রহণ করতে হবে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। মেডিকেল কলেজ করতে হলে আমাদের যে হসপিটালের জায়গা আছে সেখানে আমরা মেডিকেল কলেজ করতে পারবো, জায়গা অধিগ্রহণ করা লাগবে না। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, আপনি তো পরিকল্পনা মন্ত্রী, আপনি যদি এই বিষয়টাকে আমাদের এমপি মহোদয়কে নিয়ে আপনি যদি এগিয়ে দেন তাহলেই কিন্তু আমাদের এই কাজগুলো হয়ে যায়। আমি আর কথা না বাড়িয়ে, আপনি এখানে কষ্ট করে এসেছেন, আমি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে আমরা এই কাজগুলো আরো ত্বরান্বিত হবে এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত বিশেষ অতিথি মহোদয় সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি, ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম। আদাব। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সিলেট বিভাগের একটি অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানে সুনামগঞ্জের
জনগণ বলেছিলেন যে সুনামগঞ্জের সোনার মানুষ, তখন আমি বলেছিলাম যে সুনামগঞ্জের সোনার মানুষ না, উনি সমগ্র বাংলাদেশের সোনার মানুষ। কারণ উনি সিলেট, সুনামগঞ্জ বলে আলাদা করা ঠিক হবে না, ওনাকে সিলেট বিভাগের গর্ব, বাংলাদেশের গর্ব, এমন একজন ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন লোক, আমার পছন্দের মানুষ, মাননীয় মন্ত্রী, সবাই যাকে সম্মান করেন, সবাই যাকে শ্রদ্ধা করেন। জনাব আব্দুল মান্নান উপস্থিত আছেন, সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইয়ের, আসসালামু আলাইকুম, আদাব। অনেক দাবি দেওয়া ইতিমধ্যে শুনেছেন, বক্তব্য বেশি করার সুযোগ নাই। আমি এর মধ্যে কয়েকটা কথা শুনেছি, আমার কাছে ভালোও লাগবে বা আবার খারাপও লাগবে, যেহেতু আমি সংসদে আছি। যে পানি উন্নয়ন বোর্ডের যে কথাটা বলছেন, সেই ডিওলেটারটা আমি দিয়েছিলাম, যার বিপরীতে 1000 কোটি টাকা বরাদ্দ এসেছে। আমার প্রথম পদক্ষেপের এই ডিওলেটারটা আমি ফেসবুকে দিয়েছিলাম, আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে দেখেছেন। যাই হোক, আরও দু একটা কথা বলি। ফিজিবিলি আমি চেষ্টা করি মৌলভীবাজারের জন্য কিছু করার, কিন্তু করোনা না হলে অনেক কিছু করতে হয়তো পারতাম, আপনারা জানেন। কিন্তু করোনায় আমরা অনেকদিন বন্ধ ছিলাম, এরপরে ইউক্রেন যুদ্ধে আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। মাননীয় মন্ত্রী কি করবেন, উনি তো একা, আর পরিকল্পনা মন্ত্রী যেহেতু মন্ত্রণালয়ে বসে নেত্রীর সাথে কথা কিছু উপস্থাপন করলে, উনি আন্তরিক থাকলে, আমাদের জন্য দয়া মায়া থাকলে, ইনশাল্লাহ আপনাদের যে উত্থাপিত দাবিগুলো, আমি রিকোয়েস্ট করব আন্তরিকভাবে আমাদের দাবিগুলো আপনি একটু দেখবেন। আর কিছু এখন এই মুহূর্তে বলবো না, আমি শুধু বলবো মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা সবাই আশা করি আপনাকে দিয়ে আপনি আমাদের দাবি দেওয়ার প্রতি একটু নজর দেবেন, আমাদের প্রতি আপনি একটু মায়া করবেন। আমরা আপনাকে অসম্ভব ভালোবাসি এবং দোয়া করি, আল্লাহ আপনাকে আরো বড় করুন, ভবিষ্যতে আরো দেখা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয়, মৌলভীবাজার রাজনগর আসনের সম্মানিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা নেসার আহমদ এমপি মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অভিযান। মৌলভীবাজার মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পিং গ্রুপের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমার পরম শ্রদ্ধেয় জনাব আব্দুল মান্নান এমপি মহোদয়। আমরা মৌলভীবাজারবাসী ওনার কাছে কৃতজ্ঞ। আমরা মৌলভীবাজারে যারা জনপ্রতিনিধি আমরা আছি, এমপি, জেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান সহ আমরা একত্রে এই জেলার উন্নয়নে কাজ করি। আমাদের মধ্যে উন্নয়নের ব্যাপারে কোনো গ্যাপ নেই এবং এই উন্নয়নের কাজ করতে গিয়ে আমরা মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে আমরা অতীতে যে সহযোগিতা পেয়েছি, তার জন্য আমরা মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা কথা শুনবো মাননীয় প্রধান অতিথি। এখানে উদ্যোক্তা যারা, তারা উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
উপস্থিত আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ভাইরা, আজকে যে দাবি দেওয়া এসেছে ধরেন মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা আমাদের সারা জেলার প্রতিটি মানুষের প্রাণের দাবি এবং সেই দাবিগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে আমরা যারা জনপ্রতিনিধি আমরা সবাই মিলে কাজ করছি। আমরা পার্সোনালি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি এইসব উন্নয়ন নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে মৌলভীবাজার মেডিকেল কলেজ হবে, তোমরা কিছুটা অপেক্ষা করতে হবে। এর কারণটাও জেলা চেয়ারম্যান সাহেব এখানে উল্লেখ করেছেন, আমি চর্বিত চর্বণ করতে চাই না। এবং এই দাবিটি অত্যন্ত জোরালো দাবি। আমি ধন্যবাদ জানাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্মানিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে দেশে বিদেশে। এই কারণেই আমরা যদি শুধু দাবি করতাম মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সেই দাবিটি এত জোরালো হতো না যদি আপনারা দেশে এবং বিদেশে থেকে আপনারা সেই দাবিগুলো উত্থাপন না করতেন। তার জন্য আমি জেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে যে সরকার কাজ করে তাকে উৎসাহ দেওয়া প্রয়োজন, তার কাজ স্বীকার করা প্রয়োজন। স্বীকার করলে ভালো হবে, আমার কথা কেউ কিছু মনে করবেন না। প্রথমে স্বীকার করে এরপরে দাবি দেওয়া আসলে আমার মনে হয় প্রধানমন্ত্রী খুশি হবেন, তার অন্তরের টান বাড়বে। আজকে সকালে তো আমরা মাননীয় প্রধান অতিথির কাছে আমি কোনোদিন আমি বলি না, আর আসলে আমি একা কাজ করি না, আমরা সবাই কাজ করি। আমি এই দিয়েছি, আমি সেই দিয়েছি, এটা কিন্তু ভাষা না, এটা রাজনৈতিক ভাষা না, এটা বক্তৃতার ভাষা না। বক্তৃতার ভাষা হলো, রাজনৈতিক ভাষা হলো আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি, একা কেউ কাজ করতে পারে না। আজকে সকালেও আমরা বৃহত্তর সিলেট বিভাগের জন্য রাস্তা উন্নয়নের জন্য আমরা কয় হাজার কোটি টাকা, মিসবা 4,500 কোটি টাকার একটি প্রকল্প সাবমিট হয়েছে, মানে চিফ ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছে রোডসের, সেটা যাবে ফাঁসয় মন্ত্রণালয়ে, তারপরে যাবে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে। আমরা রাজনৈতিক যারা জনগণের প্রতিনিধি, আমরা আজকে উনার হাতে আমরা তুলে দিয়েছি অ্যাডভান্স এবং বলেছি যে শুধু মৌলভীবাজারের নয়, এটা সারা বিভাগের আপনার জেলারও আছে, আপনি আমাদেরকে সাহায্য করবেন। আমি ওনার সামনেই বলতেছি কথা। কাজেই এই সরকার এই দেশের মানুষকে সোনার বাংলায় নিতে চায়, স্মার্ট বাংলাদেশে নিতে চায়। কাজেই আমরা সবাই মিলে আসুন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। এবং সবশেষে আবারও বলবো, আজকের যে দাবি দেওয়া, সব দাবি দেওয়ার সাথে আমি একমত পোষণ করে আসুন আমরা সবাই মিলে আমরা মাননীয় প্রধান অতিথিকে আজকের অনুষ্ঠানে আবারও অনুরোধ করব যে আমাদের এই দাবি দেওয়ার সম্বন্ধে, সব দাবি দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর কানে আছে, আমরা বারবার তুলেছি, ব্যক্তিগতভাবে কথা বলেছি। আপনি একটু চাপ দিলেই আপনি উনার পছন্দের মানুষ, আমাদের জেলার এই দাবি দেওয়াগুলো খুব সহজেই পূরণ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সম্মানিত এমপি মহোদয়। ওনার সাথে আমরা একমত হয়ে আমরা বলতে চাই, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমপি মহোদয় বলে গেছেন যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় করতে আকবরপুরের যে জায়গা আছে, আমাদের অতিরিক্ত জায়গার কোনো প্রয়োজন হবে না, সেখানেই কৃষি বিশ্ববিদ্যালয় করা যাবে। মেডিকেল কলেজের জন্য আমাদের কোনো জায়গার প্রয়োজন হবে না, আমাদের হাসপাতাল যেখানে আছে সেখানেই সব ফ্যাসিলিটি দেওয়া যাবে। শুধু ছাত্রাবাস করতে হয়তো বাইরে করা লাগতে পারে।
এই ব্যাপারে আপনি আমাদেরকে যদি আপনার হাত ধরে আমরা চাই যে মৌলভীবাজার জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ, আপনি জেলা প্রশাসক মহোদয় উনি জানেন এবং আগের জেলা প্রশাসক মহোদয়বৃন্দ জানেন যে আমরা মেডিকেল কলেজের জন্য লক্ষাধিক স্বাক্ষর আমাদের খালেদ চৌধুরী সহ মুইব আলিম আমাদের সবার নেতৃত্বে মেডিকেল কলেজ ওয়ালি তসরুদ্দিন সহ সবাই মিলে আমরা স্বাক্ষর জমা দিয়েছি, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পাঠানো হয়েছে। আশা করি এ ব্যাপারে আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। এখন বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের গৌরব এবং গর্বের প্রতীক মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়, যিনি দিন রাত কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে যেভাবে কাজ করে যাচ্ছেন, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হওয়ার জন্য মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের মৌলভীবাজারবাসী, আপনারা যারা এখানে আছেন, আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, এই আয়োজনের ক্রমাগত জেলা প্রশাসক, আমার পূর্ব পরিচিত উনি ক্যাবিনেটে কাজ করতেন ডক্টর উর্মি বিনতে সালাম, সম্মানিত আমার দুজন সংসদ সহকর্মী আছেন জনাব রিসাল আহমদ এবং জহুর আলাউদ্দিন, তারা উভয় আছেন আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান মির্জা ভাই, অত্যন্ত কর্মঠ মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মহোদয়, দেশের এবং বিদেশের থেকে যারা এসছেন, লন্ডন থেকে, আমেরিকা থেকে, মধ্যপ্রাচ্য থেকে যারা এখানে আজকে বক্তব্য রাখলেন, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা ধন্যবাদ জানাই। মৌলভীবাজার আমি বেশ কয়েকবার এসেছি, আমার বেশ পরিচিত জায়গা। নুর রহমান সাহেবের দাওয়াতে 2বার এসেছিলাম, মহসিন ভাই থাকতে একবার এসেছিলাম। আমি তাদের বিশেষ করে মহসিন ভাইকে স্মরণ করি আজকে। তো অনেক আলোচনা হয়েছে এখানে। বাংলাদেশের প্রধান প্রয়োজন এই মুহূর্তে উন্নয়ন, এটা অবশ্যই স্বীকার করবে। আমার আগে আমাদের সাংসদ নিসার আহমদ সাহেব বললেন যে স্বাধীনতা পেয়েছি আমরা, আমাদের জাতির পিতার সংগ্রাম, তিতিক্ষা, ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে গেছি। এটা আমাদের হাতের মুঠোয় চলে এসছে। কিন্তু এখন আমাদের প্রয়োজন ওই দ্বিতীয় শব্দের 2টা শব্দ ছিল, স্বাধীনতা এবং মুক্তি। মুক্তি ছিল অর্থনৈতিক মুক্তি আমাদের প্রয়োজন। সেই অর্থনৈতিক মুক্তি একটা দীর্ঘস্থায়ী ধারাবাহিক প্রোগ্রাম বা সংগ্রাম, সেই কাজটা আমরা এখন ব্যাপৃত আছি। বাংলাদেশের মানুষ আমরা ইতিমধ্যে বেশ অর্জন করেছি, এটা সারা বিশ্বে স্বীকৃত। এই মাত্র গত সপ্তাহে জাতিসংঘ আমাদের কমিউনিটি ক্লিনিকের বিষয়ে আমাদের রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে, অভিনন্দন দিয়েছে। এটা একটা অন্যতম কাজ। আরও অনেক বিষয়ে আমরা বিশ্ব থেকে স্বীকৃতি পেয়েছি। রোহিঙ্গাদের দুর্দশা মোচনে আমাদের প্রধানমন্ত্রী যে কাজ করছেন তিনি স্বীকৃতি পেয়েছেন। আমরা এমন সব কাজ করেছি, চোখ ধাঁধানো কয়েকটি কাজ। আমাদের জাতির, আমাদের অতীতে আমাদের পূর্বপুরুষের চিন্তায় ওইগুলো ছিল না। পদ্মা সেতুটা আমরা কখনো, আমরা পূর্বপুরুষ কেন, আমাদের সময় আমরা চিন্তা করি নেই 10, 15, 20 বছর আগে, সেটা আমরা সম্পন্ন করেছি। আমরা কর্ণফুলী বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে আমরা সুড়ঙ্গ তৈরি করব, এটা আমরা চিন্তা করিনি, আমরা করে ফেলেছি। আমরা আকাশে স্যাটেলাইট ছাড়বো 1, 2, সেটা আমরা 1 ছেড়েছি, 2 ছাড়বো, সেটা আমরা সম্পন্ন করেছি। আমরা পারমাণবিক প্রযুক্তির মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বশেষ শক্তিশালী প্রযুক্তি বিদ্যুৎ তৈরির জন্য, শান্তিপূর্ণ কাজের জন্য আমরা আমাদের পাবনার রূপপুরে আমাদের বন্ধু রাশিয়ার সহায়তায় আমরা প্রায় সম্পন্ন করে এসেছি। অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। 2 চুল্লির মধ্যে 1 চুল্লি আগামী বছরে জ্বলবে, 1250 মেগাওয়াট ওখান থেকে পাবো। দ্বিতীয় চুল্লি আরও বছর খানিকের মধ্যে সম্পন্ন হবে। এই সকল কাজ তো আমাদের আগে কেউ চিন্তা করেনি। ঢাকা মেট্রো রেল, বাংলাদেশের গ্রাম থেকে মানুষ গেলে অন্যতম যেটা তারা প্রথম দেখা মেট্রো রেল
কালকে আমার সঙ্গে একজন দেখা হলো, ও কালকের কাগজই আছে ওদের প্রথম আলোতে, বিরূপক্ষ পাল নামে আমাদের একজন জ্ঞানী মানুষ, শিক্ষক, যুক্তরাষ্ট্রে পড়ায়, অর্থনীতি, আমি তাকে চিনি, সেটা সুন্দর আর্টিকেল লিখেছে। উনি লিখেছে যে আমি বাড়ি এসেছিলাম এবং আমি মেট্রো রেলে চড়ে মনে হচ্ছে যে আমি নিউ ইয়র্কে আছি। সাধারণত মানুষ বলতে চায় না। আবার মন্দ দিকটাও বলেছে, ঢাকা এয়ারপোর্টে আচরণ নিয়ে তার ক্ষোভ আছে, আমরা অনেক সময় এটা শুনেছি, সেইটাও উনি লিখেছে। বিরূপক্ষ পাল আমার খুবই পরিচিত, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ ছিল, তখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, উল্লেখ করলাম। অনেক অনেক বিশাল কাজ আমরা করতে পেরেছি এবং কাজটা করেছি বলতেই হবে, দ্বিধা নেই, সংশয় নেই, ভয় নেই, লজ্জার বিষয় মোটেও নেই, সত্য কথা। বিগত 14 বছরে এগুলো সম্পন্ন হয়েছে। বিগত 14 বছরে আমরা বিশ্বব্যাংকের যে টাকা দিবে না আমাদেরকে, নদীর মাছ কেনে নিয়ে বললো আর যাব না, আর আমি যেতে পারছি না, আপনি নিজের পথ দেখেন, আমাদের নেত্রীর পথ দেখেছেন এবং আমাদের নিজের অর্থে আমরা এটা সম্পন্ন করেছি। এইটা বিশাল একটা কাজ। আমরা আরও অনেক কাজ আমাদের চিন্তার জগতে আছে। আমরা গভীর সমুদ্র বন্দর করব, আমরা পঞ্চগড় থেকে টেকনাফ পর্যন্ত থ্রু ট্রেন চলবে, লাইন হয়ে গেছে। মন্ত্রী মহোদয় গতকালকেই বোধহয় পেপারে এসছে খবর, শিগগিরই ট্রেন চালাবেন। তো চারদিকে কাজ হচ্ছে এখন, হই হই কাণ্ড, রই রই রব যেটা বলা হয়। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। আমাদের গড় আয়ু বেড়ে গেছে প্রায় 73-74 বছর, উন্নত দেশের কাছাকাছি। সবচেয়ে বড় আনন্দের বিষয়, যেটা আমি একজন বয়োজ্যেষ্ঠ বাঙালি হিসাবে গর্ববোধ করি, এটা আমার জীবদ্দশায় সম্পন্ন হয়েছে, সেটা কি, আমরা আমাদের দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এটা একটা ম্যাজিক আমি বলবো বাংলাদেশের জন্য, শেখ হাসিনা সম্পন্ন করেছেন। আমার হাওড় এলাকা বাড়ি, আমার গ্রামের পশ্চিমে বিশাল হাওর, উত্তরে হাওর, দক্ষিণে হাওর, পূর্বে হাওর। আমার এই হাওরে 1 কিলোমিটার দূরে একজন জেলে বাস করে, তাকে সবাই চিনে। তার বাড়িতে একটা কুড়ে ঘর মাত্র, সেখানে 1 কিলোমিটার লাইন টেনে আমাদের পল্লী বিদ্যুৎ সেখানে বিদ্যুৎ নিয়ে গেছে। এটা একটা উদাহরণ, হাজার হাজার বাড়িতে এই ধরনের আমরা বিদ্যুৎ নিয়ে গেছি। চারটিখানি কথা নয়, গর্ববোধ করার মতো। আমরা আগে দুনিয়াতে হাঁটতাম লজ্জায় লজ্জা, মাথা নুয়ে করি, এখন মাথা নুয়ে চলতে হয় না, আমরা মাথা উঁচু করে গর্বের সঙ্গে চলি। কিন্তু গর্ব মানে অহংকার নয়, অহংকার আমাদের মধ্যে নেই। আমাদেরকে অনেকে লাঞ্ছনা করেছে, গঞ্জনা করেছে, জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে। পাঞ্জাবিদের আগে ব্রিটিশরা, ব্রিটিশদের আগে আরও অনেকেই বহিরাগত শাসক এখানে এসছে, তারা নানাভাবে আমাদের শোষণ করেছে। এইসব দিন শেষ, এখন আমাদের হাতে আমাদের রাষ্ট্র, আমাদের জমি আমাদের হাতে, আমাদের আকাশ পাতাল মাটি সব আমাদের হাতে। এখন আমরা বসে এগুলো অর্জন করব। কি আমাদের শক্তি? আমাদের কোনো তেল, গ্যাস, সোনা, রূপা মাটির নিচে নেই। যেমন আমাদের শক্তি আমাদের মানুষ, 18 কোটি মানুষ, 36 কোটি হাত। আমরা 36 কোটি হাতের মধ্যে 18 কোটি মহিলাদের হাত, সেই হাতগুলোকে আমরা সচল করেছি। পৃথিবীর বুকে মহিলারা কাজ করে সচেতনভাবে, সাহসের সঙ্গে, সম্মানের সঙ্গে। যে 2-4টি জায়গা আছে, তার মধ্যে বাংলাদেশ একটি, জাতিসংঘ স্বীকৃত। আজকে আমরা মৌলভীবাজারে এসেছি, আমাদের অন্যতম প্রিয় একটা জনপদ, সিলেট বিভাগে অত্যন্ত অগ্রসর একটা জনপদ। এর নাম আমরা, যদিও আমার বাড়ির সুনামগঞ্জ হাওড় এলাকায়, আমরা ছোটোবেলা থেকে শুনেছি এই জেলার কথা। সুন্দর ভূমি, চা বাগান, হাকালুকে হাওর, এগুলোর বইও পড়েছি। অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ এখানে ছিলেন। এবং আমি কয়েক বছর আগেই শুনেছি মৌলভীবাজার জেলায় প্রায় প্রতিটি গ্রামেই সারা বছর গাড়ি যায়। এটা অনেক জেলার জন্য অচিন্তনীয়, সম্ভব নয়। মৌলভীবাজার এটা সম্ভব হয়েছে। মৌলভীবাজার মানুষ শিক্ষার হার আমাদের তুলনায় অনেক বেশি, সুনামগঞ্জের তুলনায়। আর্থিক বিবেচনায় চা বাগান, অন্যান্য শিল্প, বিদেশে প্রবাসী সব মিলে মৌলভীবাজার একটা উচ্চ অবস্থানে আছে। এই ভূমিকাটা কেন বললাম? আজকে 2-3টে বিষয় প্রধান আলোচনা এখানে এসছে, এটা আমি আগেও শুনেছি। আমি আপনাদের সঙ্গে একজন, এই অঞ্চলে আমার বাড়ি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বছর 7-8 আগে একটি ঘোষণা দিয়েছিলেন ক্যাবিনেটে আমাদের সকলের জন্য,
যে পর্যায়ক্রমে আমি সকল জেলায় মেডিকেল কলেজ করব, পর্যায়ক্রমে সকল জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করব, পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রাইভেট তো হতেই পারে, কোনো বাধা নেই। প্রাইভেট তিনি উদার হস্তে অনুমোদন দিয়েছেন, অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। মৌলভীবাজারের কোনো যদি কেউ এগিয়ে আসতেন সম্ভব হতো। যাই হোক, তো যেহেতু তিনি বলেছেন সকল জেলায় পর্যায়ক্রমে, পর্যায়টা কি? উন্নয়নের একটা লেডার আছে, মই আছে, তালিকা আছে। সেখানে কোনো কোনো জেলার স্থান উপরে, কোনো কোনো জেলার স্থান নিচে, এগুলা বিশেষজ্ঞরা তৈরি করেছে, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞরা তৈরি করেছে। সেখানে আপনাদের সৌভাগ্য, সম্মানের আপনাদের স্থান উপরে আছে। সে সিলেটের 4টি জেলার মধ্যে ধনে মানে সম্মানে সকল বিবেচনায় অত্যন্ত অগ্রগণ্য জেলা মৌলভীবাজার। এটা আপনার খুশির বিষয়, গর্ব করার মতো বিষয়। আমি এখানে হলে আমি গর্ব করতাম। সেই বিবেচনায় ওই যে পর্যায়ক্রমে আগে পেছনেরগুলো, কুড়িগ্রাম আগে, সুনামগঞ্জ আগে, বরগুনা আগে, এগুলো আমাদের ভাই বোন, আমাদের মানুষ ওখানে বাস করে। এই সিরিয়ালি পরে হয়তো আপনারা একটু পেছনে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী কারোর প্রতি কোনো পার্সিয়ালিটি করেন না, সকল মানুষকে তিনি সমান দেখেন, বিশেষ করে গ্রামাঞ্চলকে তিনি উচ্চ অগ্রাধিকার দেন। সুতরাং মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, আমার বিশ্বাস আমাদের অনেকগুলো তালিকাতে সম্পন্ন হয়ে গেছে। অচিরেই, খুব বেশি দূরে নয় সেই সময় আমরা এই কাজগুলো এখানে করতে পারব। আমি আপনাদের পক্ষে অবশ্যই, আমার ক্ষমতা এটা নয় যে অনুমোদন করে দিব, আমি কাগজ পেশ করার আমার ক্ষমতা আছে, সেই আমি পেশ করব আপনাদের কথা। আবার বলব, আমি বলি মাঝে মাঝে হেসে যে আমি একজন পেশকার, একনেক সবার আমি পেশকার। সেখানকার বড় কর্তা হলেন প্রধানমন্ত্রী, আমি তার কাছে বিভিন্ন ফাইল নথি নিয়ে যাই। আপনারা নিশ্চিত থাকেন, আমি মৌলভীবাজারকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। প্রথম সুযোগেই পুনরায় বিষয়টি তার নজরে আনবো। এই বিষয় নয়, আরো অনেক বিষয় আছে। মনু নদী, এই আমাদের সময় বছর 2-3 আগে বোধ হয়, আমার পরিষ্কার মনে আছে। মনু আমরা বইয়ে পড়তাম, মৌলভীবাজারের দুঃখ, ছোটবেলায় পড়েছি। হুয়াংহো একটা নাকি চীনের দুঃখ নদী ছিল, আমাদের 5ম-6ষ্ঠ শ্রেণীতে পড়তাম। আর মৌলভীবাজারের দুঃখ ছিল মনু। দুঃখ কেন হবে? সুখ হয়ে যাবে। মৌলভীবাজারের সুখ হবে এই মনু যখন কাজগুলা উভয় পারের নদী শাসন সংরক্ষণের কাজ আমাদের পানি মন্ত্রণালয় সম্পন্ন করবে। কাজ চলছে, আমাদের নেতারা ভাই বলেছেন বিস্তারিত, অনেকগুলো কাজ হয়ে গেছে, বিল টিল কিছু বাকি আছে। সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। নাগরিক হিসাবে আমরা বৈশ্বিক কারণে সারা দুনিয়ায় টালমাটাল চলছে, আমাদেরকে এফেক্ট করেছে। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয় পাবেন না, ভয়ের কোনো ব্যাপার নয়, ভয়ের কোনো ব্যাপার মোটেও নয়। আমরা স্বাস্থ্যবান আছি, তবে আমরা বছর 4 আগে, কোভিডের আগে যে পর্যায়ে ছিলাম, আমরা সেই পর্যায়ে নাই, আমাদের কিছু ক্ষতি হয়েছে। এই জন্য একটু সামান্য আপনারা মাঝে মাঝে ফিল করেন যে একটু গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি আবার অর্জন করতে পারবো এবং হাতের কাজগুলো সম্পন্ন করতে হবে। আরও অনেক কাজ আমাদের করা দরকার। সড়ক, 6 লেন রোড এদিকে হবে, সোজাসুজি রেল লাইন যাবে, ডাবল ট্র্যাক, এগুলো আমাদের চিন্তায় আছে। আমরা এগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করবো। এই সময় নিব না। একটি কথা আপনাদের সঙ্গে সবিনয়ে বলতে চাই, এই সুবাদে তার আগে একটা সেতুর কথা বলি আপনাদেরকে। এখানে অনেকে আমাকে লন্ডন থেকে ফোন করেন, কুসুমবাগ না কোন জায়গায়, আমাকে রাত্রিবেলা নিয়ে দেখানো হয়েছিল। কিছু মতভেদ ছিল, সেটা আমার বিষয় নয়, আপনাদের বিষয়। ফজলুর রহমান সাহেব আছেন, নেসার ভাই আছেন, আমার জহুরা আপা আছেন, আরও অনেক আপনারা আছেন। আমি ডিসি সাহেবকে বলেছি কাগজগুলো তাকে দিয়ে যাব, যে আপনি সরজমিনে বসে দেখে কোথায় 2টা জায়গায় বোধহয় একটু দাবি বা কথাবার্তা ছিল, আমি ঠিক সেটা পারবো না। কোন জায়গায় আর্থিকভাবে, সামাজিক বিবেচনায় কাজে লাগবে, অধিক মানুষ ব্যবহার করতে পারবে, টেকসই হবে, আপনি ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে, এলজিডির ইঞ্জিনিয়ার আগে কিছু কাজ করেছে, সামনে কাগজ আছে, আপনাকে দিয়ে যাব। এই জায়গাটা দেখবেন দয়া করে ডিসি মহোদয়, আপনি আমাকে একটা রিপোর্ট দিবেন এবং সেটা নিয়ে আমি তখন পরবর্তী পর্যায়ে পরবর্তী পদক্ষেপগুলো আমি নেব। বেশি কথা বলা হয়ে গেছে, কিন্তু জরুরি কথা একটা বলতেই হয়। আপনারা উন্নয়ন চান, আমরা উন্নয়ন চাই, বাঙালি জাতি উন্নয়ন চায়। আমরা বুকা নাঙ্গা থাকতে চাই না।
আমরা আরো দ্রুত চলতে চাই। আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, করেছি। স্মার্ট বাংলাদেশ চাই। আমরা দুনিয়ার মানুষ সভ্য উন্নত দেশগুলো যেভাবে চলাফেরা করে আমরা তাদের মধ্যে চলতে চাই। আমাদের তরুণ প্রজন্ম যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য আমরা একটা আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই। তার জন্য সব কিছু আমাদের আছে, পরিশ্রম আছে, ইচ্ছা আছে, উদ্দেশ্য আছে, নেতৃত্ব, চমৎকার নেতৃত্ব এই মুহূর্তে আছে। অত্যন্ত সাহসী, দৃঢ়চেতা, মাথা উঁচু করে চলে আত্মসম্মান রক্ষা করে জননেত্রী শেখ হাসিনা। একটা বিষয় আমাদের নাগরিক হিসাবে সকলের কাছে আমার আবেদন, মৌলভীবাজারবাসীর কাছে, জ্ঞানী লোকেরা বলে পরীক্ষিত সত্য, যে সকল দেশ উন্নয়ন অর্জন করেছে, কোরিয়া, তাইওয়ান ইত্যাদি উদাহরণ বলছি, মালয়েশিয়া, ভিয়েতনাম, আমাদের কাছে দূরে গেলাম না, ধারাবাহিক শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা খুবই প্রয়োজন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঢেলে দিলেও কাজ হবে না যদি ঘর থেকে বেরিয়ে রাস্তা পরিষ্কার না পাই, যদি মাথা টুকরি করে মাছটা বাজারে নিয়ে না যেতে পারি ও বিক্রি না করতে পারি, যদি বাচ্চা সানন্দে গান গেয়ে গেয়ে নেচে নেচে স্কুল না যেতে পারে, খেলার মাঠে না খেলতে পারে, যদি রুগী হাসপাতালে না যেতে পারে, এই ধরনের অবস্থা যদি হয়, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, স্থিতিশীলতা নষ্ট হয়, দুনিয়ার কোনো শক্তি উন্নয়ন অর্জন করতে পারবে না। আমি জানি এর বিপরীতে প্রশ্ন করার আছে, অনেকেই করবেন, সেটার জন্য জবাব আমার কাছে আছে, আপনার মনোভূত নাও হতে পারে। দুইটাই অর্জন সম্ভব, শান্তি শৃঙ্খলা অর্জন করা সম্ভব এবং উন্নয়ন অর্জন করা সম্ভব। তার জন্য প্রয়োজন দৃষ্টিভঙ্গি, ইতিবাচক মনোভাব। মেরে ফেলবো, কেটে ফেলবো, কথা বলতে দিব না, ভোট হতে দিব না, নির্বাচন হতে দিব না, হাসিনাকে চলে যেতে হবে, আর থাকতে পারবে না, কথা বলবো না, এইটা গণতন্ত্রের ভাষা নয়, এইটা উন্নয়নের ভাষা নয়, সভ্য সমাজের ভাষা নয়। পরিষ্কার বলছি, একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমার প্রচুর বয়স হয়ে গেছে, এই দেশে আমি অনেক বছর বেঁচেছি। আমি বিনীতভাবে বলছি, আমাদের বাঙালিদের এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদের সমাজে বিবাদ বিসম্বাদ চাই, আমরা কি হরতাল ঘেরাও এইগুলা আবার যেতে চাই, নাকি যেভাবে গত কয়েক বছর কাজ করে আমরা অর্জন করেছি সেটাকে টেকসই করে বিদেশি আমাদের কুড়িখানি ভাই বোনেরা কাজ করে তাদেরকে খুশি রেখে, তাদের মনোভাব আমি জানি, আমি যাই বিভিন্ন দেশে, তারাও চায় যেন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা হয়। সেই কাজটা শুধু পঞ্চগড়ের দায়িত্ব নয়, চট্টগ্রামের দায়িত্ব নয়, সুনামগঞ্জের দায়িত্ব নয়, মৌলভীবাজারেরও দায়িত্ব। তাই আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব, দেশে যে সামনের দিনগুলো আসছে, কালো মেঘ আছে, কোনো কোনো লোক বজ্রপাত তৈরি করার চেষ্টা করছে, আমরা সকলে আমাদের জাতির স্বার্থে, দেশের স্বার্থে সেইটা আমরা প্রতিরোধ করব। আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন, এত বিদ্যুৎজন এখানে বসে আছেন, আপনারা সবাই এখানে আছেন, আমি সবাই কাছে আমি কৃতজ্ঞ। বারবার এই মৌলভীবাজার আসি, আগামীতে আশা করি আসতে পারবো, এবং আপনাদের যে সকল বিষয়গুলো উন্নয়নের সেগুলো আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারবো। সুযোগ দেওয়ার জন্য বারবার ধন্যবাদ, ডিসি মহোদয়কে ধন্যবাদ। মনসুর সাহেব লন্ডনে থাকেন, তার সঙ্গে লন্ডনে আমার পরিচয় কথাবার্তা হয়, তাকে ধন্যবাদ দেওয়াদের জন্য, এবং আরও যারা এখানে আছেন আমার সহকর্মী, প্রত্যেককে কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, জয় বাংলা, জয় রাখবেন। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় ডক্টর উর্মি বিনতে সালাম, আপনাকে এবং ওনার বক্তব্যের মাধ্যমে আজকে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলার উন্নয়ন ও করণীয় বিষয়ক আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম মান্নান স্যার, বিশেষ অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত আছেন মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ, মহিলা আসনের মাননীয় সংসদ এবং মঞ্চে উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন সেক্টর থেকে আগত সম্মানিত প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আসলে সভাপতির বক্তব্য কিন্তু বেশি কিছু থাকে না, কারণ আমার আগে আমাদের যে আজকের যে অতিথিবৃন্দ এবং প্রধান অতিথির বক্তব্য শেষ,
তার মানে আসলে আমাদের আজকের অনুষ্ঠানে সবকিছুই আলোচনা হয়েছে। তারপরও আমি বলবো যে আমি এই জেলায় জয়েন করেছি গত মাসের 3 তারিখে। এই জেলায় জয়েন করার পর আমি যখন সকল সেক্টরের প্রতিনিধিদের সাথে যখন মত বিনিময় করেছি, সেই মত বিনিময় সভায় সকলেই এই দাবিগুলো তুলে ধরেছিলেন আমার কাছে, এবং আমি বলেছিলাম যে আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি একেবারে 100% সহযোগিতা করব। বিশেষ করে এই এলাকায় প্রথমতই যে বিষয়টি বলেছেন, আমাদের এখানে একটি সরকারি মেডিকেল কলেজের কথা। আসলে আমাদের যে হবিগঞ্জ জেলা এবং অন্যান্য জেলায় কাছাকাছি সবগুলো জেলাতেই মেডিকেল কলেজ আছে, সেই হিসাবে মৌলভীবাজার জেলায় আসলে মেডিকেল কলেজ খুবই জরুরি। এবং অন্যান্য যে আপনাদের দাবিগুলো এখানকার জেলাবাসী উপস্থাপন করেছেন, সেই দাবিগুলির সবগুলো দাবি যৌক্তিক। আমি মনে করি মাননীয় মন্ত্রী মহোদয় এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় সম্ভব, এই সবগুলো দাবি পূরণ করা সম্ভব। আর আমাদের এই জেলা স্যারের কাছে আমি একটু অনুরোধ করব, যেহেতু আমাদের এই মৌলভীবাজার জেলাটি হচ্ছে চা বাগান, পাহাড়, হাওর বেষ্টিত একটি মনোরম একটি জেলা, এবং এই জেলার অনেক জনগণ প্রবাসী আছেন। এই জেলাটি হচ্ছে আমাদের পর্যটন জেলা, এবং এই পর্যটন জেলায় অনেক দেশি বিদেশি পর্যটক বেড়াতে আসেন। আমি স্যারের কাছে একটা সহযোগিতা চাইবো, আমাদের এই জেলাটি যেন পর্যটনের জন্য যারা পর্যটক আসে তাদের যেন আমরা ভালো যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো প্রোভাইড করতে পারি এবং তাদেরকে সিকিউরিটি দিতে পারি। তো এই সেক্টরটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমি মনে করি যে আমাদের অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ এবং দূরদর্শী নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এবং বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু 35তম ইকোনমির একটি দেশ। প্রত্যেকটি সেক্টরে আমরা অনেক ভালো অবস্থানে আছি। বিশেষ করে আমরা ডিজিটাল বাংলাদেশের সুযোগগুলো অলরেডি আমরা পাচ্ছি, আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে স্বপ্ন আছে আমরা স্মার্ট বাংলাদেশ 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব। তো আমি আসলে বক্তব্য তো দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু প্রোগ্রামের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু মন্ত্রী স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে স্যার আপনার এত ব্যস্ততার মধ্যেও আমাদের মৌলভীবাজারবাসীকে আপনি সময় দিয়েছেন। আর আজকে আমাদের এই যে মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ এবং পাবলিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে যে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে ফোরাম আছে, তারা যারা এই আজকের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন, আপনারা অত কঠোর পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। আজকের এই অনুষ্ঠানের সাথে যারা সকলে ইনভলভ ছিলেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আশা করছি এই দাবিগুলো আমরা স্যার দ্রুতই আমরা পূরণ করতে পারবো। স্যার আপনার নেতৃত্বে সকলের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ এই দাবিগুলো পূরণ করতে পারবো, এবং মৌলভীবাজারবাসী এই স্মার্ট বাংলাদেশের অংশীদার হয়ে আমার মনে হয় আমরা সারা দেশের মধ্যেই আমরা ভালো অবস্থানে থাকবো।